সিদ্ধিরগঞ্জ রেবতী মহান পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা তোমাদের নৈর্ব্যক্তিক বিষয়ে কথা বলেছি, নৈর্ব্যক্তিক বিষয়গুলি আলোচনা করেছি। গত ক্লাসে আমরা ঢাকা বোর্ড 19 আলোচনা করেছিলাম। আজকেও আমরা তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ বোর্ডের প্রশ্ন আলোচনা করব। তাহলে প্রথমে আমরা উদ্দীপকটা লিখতেছি, তারপর আলোচনা শুরু করব। হ্যাঁ, প্রশ্ন আছে এখানে, আমরা ক্লাসটা লিখে নেই। শ্রেণী দশম, বিষয় হিসাব বিজ্ঞান, বিষয় হিসাব বিজ্ঞান, তারিখ 5/8/2021। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা উদ্দীপক নিয়ে শুরু করি। উদ্দীপকটা হলো এরকম: পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় 1 লক্ষ, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় 20,000, বিক্রিত পণ্যের 20,000, বিক্রয় ফেরত 10,000, বিক্রয় ফেরত 10,000, অফিস ও প্রশাসনিক খরচ নিট বিক্রয় 10%, অফিস ও প্রশাসনিক খরচ নিট বিক্রয় 10%। নিট বিক্রয় 10% হলে পরিচালন মুনাফা কত? পরিচালন মুনাফা কত? পরিচালন মুনাফা কত এটা বলা যাইতে পারে, যেমন মোট মুনাফা কত, মোট মুনাফা কত, মোট মুনাফা কত, এটাও আমরা লিখতে পারি। মোট মুনাফা কত এটাও লিখতে পারি। তাহলে যদি আমরা প্রথমে মোট মুনাফা কত এটা বাইর করতে চাই, তাহলে কি করব? বিক্রয় 1 লক্ষ, মোট মুনাফা হবে বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় 20,000। তাহলে আমাদের আসতেছে 90 থেকে 20 গেলে 70,000। এই 70,000 হলো গ্রস প্রফিট বা মোট মুনাফা। এখন প্রশ্নে বলেছে যে অফিস ও প্রশাসনিক খরচ নিট বিক্রয় 10%। তো নিট বিক্রয় 10% আমরা দেখি। এবার আসো অফিস ও প্রশাসনিক খরচ, তাহলে আমার মোট মুনাফা হলো 70,000। মোট মুনাফা আসছে 70,000। 70,000 বিয়োগ নিট বিক্রয় ছিল 90,000। 90,000 ইন্টু 10%, তাহলে কি দাঁড়াচ্ছে? 70,000 মাইনাস এই 90,000 10%, 9,000। 9,000 বাদ দিলে আসতেছে 61,000। 61,000 হলো পরিচালন মুনাফা। তাহলে এভাবে আমরা যোগ বিয়োগ করে মোটামুটি একটা অঙ্ক করেই আমাদের অবজেক্টিভের সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষা যদি শুধু অবজেক্টিভের হয় হিসাব বিজ্ঞানে, তাহলে আমি মনে করি যে বিপদে আছি। কারণ এমন কিছু গাণিতিক সমস্যা
অঙ্কের মধ্যে দিয়ে দেয় অবজেক্টিভে, যেগুলি একটা অঙ্কই মোটামুটি সলিউশনের সমান সময় ব্যয় হয়ে যায়। এবার আসুন আরো একটা সমস্যার আমরা সমাধান করি। একটা উদ্দীপক আমরা বোর্ডে লিখতেছি, একটা উদ্দীপক, এটা হলো একটা ব্যাংক হিসাব, এটা একটা ব্যাংক হিসাব, এটা কুমিল্লা বোর্ডে আসছে উদ্দীপকটা। চলমান জ্যার পদ্ধতিতে একটা খতিয়ান, তোমাদেরকে আমরা এখানে দেখাবো চলমান জ্যার পদ্ধতিতে একটা খতিয়ান দেখাবো। 1 2 3 4 লাইন, 1 2 3, এই চারটা লাইন, চারটা লেনদেন এখানে রয়েছে। তাহলে এটা যদি তারিখ হয়, তারিখটা 2018 জানুয়ারি 1 20 20 25 28, তারপর তারিখের পরে বিবরণের ঘর, তারপরে আমরা জেরের ঘর রাখবো। জেরের ঘর, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, খতিয়ান পৃষ্ঠা। এই যদি আমাদের হয়, এটা হলো টাকা, ডেবিট, এটা হলো টাকা, ক্রেডিট, এটা হলো জের, এটা ডেবিট, এটা ক্রেডিট। প্রথমে আসতেছে এখানে তো বুঝোই, এটা হবে বিবরণ, প্রথমে আছে ব্যালেন্স বিডি, যেভাবে দেওয়া আছে আমি সেভাবে উপস্থাপন করলাম। ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স আছে 20,000, ডেবিটের ঘরে টাকা আছে 20,000, আর ওই দিকে কিছু নেই। তারপরে 20 তারিখ নগদান হিসাব চেয়েছে। নগদান হিসাব ক্রেডিটের ঘরে 8,000, তারপরে আছে হাসান হিসাব 25 তারিখ, হাসান হিসাব 10,000 ক্রেডিট দিকে, 10,000 ক্রেডিট দিকে আছে। তারপরে আছে 28 তারিখ ক্রয় হিসাব, এটা ব্যালেন্স আছে 10,000, ক্রেডিট দিকে ব্যালেন্সের ঘরে আছে 10,000। এবার অঙ্কটা শুরু করতে চাই। প্রথমে বলা হচ্ছে 3টা প্রশ্নের উত্তর এখান থেকে চেয়েছে। এক নম্বরে হলো 25 তারিখের ডেবিট হিসাব কোনটি? 25 তারিখের ডেবিট হিসাব, 25 তারিখ এটা ব্যাংক হিসাব, এটা হাসান হিসাব, হাসান ক্রেডিট দিকে। তাহলে হাসান যদি ক্রেডিট দিকে হয়, এইটা ব্যাংক থেকে উঠানো হয়েছে না ব্যাংকে জমা দেওয়া হয়েছে? যদি ব্যাংক হিসাব হয় তাহলে এটা ব্যাংক থেকে তোমার উঠানো হয়েছে। ব্যাংক থেকে উঠানো হইলে এটা হবে হাসান হিসাব ডেটার, তাহলে জাবেদাটা মিলবে। হাসান হিসাব ডেটার, ব্যাংক হিসাব ক্রেডিটার, তাহলে আমি ব্যাংক করতেছি, ব্যাংক ক্রেডিট দিকে, এই টাকাটাও ক্রেডিট দিকে হবে, এই টাকাটা ক্রেডিট দিকে বসে, লিখছে হাসান হিসাব, তাহলে ডেবিট হবে হাসান হিসাব। 1 নম্বর গেছে, বলছে ডেবিট হিসাব কোনটি? তাহলে ডেবিট হিসাব হলো হাসান হিসাব।
ডেবিট হিসাব হলো হাসান হিসাব, প্রথমটা শেষ, কারণ জাবেদাটা ছিল হাসান হিসাব ডেটার, ব্যাংক হিসাব ক্রেডিটার, হাসানকে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছিল, এই জন্য এটা এই জাবেদাটা হয়েছে বা হাসানকে পরিশোধ করা হয়েছে, এই জন্য এটা হয়েছে। মাকসুদ স্যার, একটা জিনিস দেখছেন, এটা আমার হাতে ন্যাকড়া, ডাস্টার দিয়ে মুছলে এই, ন্যাকড়া দিয়ে মুছলে এই। এখন একটা টিস্যু দিয়ে এই বোর্ডটা পুরাটা মুছাইতে হবে, তাহলে বোর্ডটা এই আগের ফরম্যাটে ফিরে আসবে, শুকনো টিস্যু দিয়ে। তো আপনারা বোর্ডের ওয়ার্ক বেশি করেন, তাহলে এটা একটু স্যার কম্পিউটার স্যার আপনি এটা দেখেন, কারণ এই কালো কালি আবার বোর্ডে কালো লেখা লেখা ফ্যাকাশে আসে, এখানে লেখাটা যেরকম আসে এখানে লেখাটা হবে না, কলম না, বলতেছে পুরো বোর্ডটারে সাদা টিস্যু দিয়ে মুছে দিতে হবে, বুঝছেন, কারণ এটাতে কালি, এই যে ডাস্টারে কালি, কালি কলমও নাই, এনে দিয়ে একটু। ঠিক আছে, তারপরে আসতেছেন ফারিহা এন্টারপ্রাইজের 28 তারিখে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছিল, এই ক্রয় হিসাব, এখানে ক্রয় হিসাব, ক্রয়টা চেক দ্বারা করা হয়েছে, ক্রয়টা চেক দ্বারা করা হয়েছে, কারণ ক্রয় সবসময় ডেবিট, তাহলে কত টাকা হয়েছে এটা আমরা যদি খতিয়ানটা করি তাহলে আমাদের বেরিয়ে আসবে যে আমার এখানে 10,000 ব্যালেন্স, তাহলে এখানে কত ছিল, এ ক্রয় কত ছিল আমার এটা বেরিয়ে আসবে, তাহলে এটা ব্যালেন্স 20,000 আমি এখানে লিখলাম, আবার ক্রেডিট যদি 8,000 হয় তাহলে এখানে থাকতেছে 12,000, এখানে যদি 2,000 10,000 আমরা আবার ব্যালেন্স করি, 10,000 ক্রেডিট করি তাহলে 2,000, আর এখানে যদি আমি 10,000 টাকা দেই, 10,000 দেই, সরি 12,000 দেই, তাহলে 2,000 কাটা গিয়া ব্যালেন্স থাকে 10,000, তাহলে ক্রয় ছিল 12,000, ক্রয় ছিল 12,000। এখানে তোমার কাছে জানতে চেয়েছে যে ফারিয়া এন্টারপ্রাইজের 25 তারিখের ক্রয়ের পরিমাণ কত ছিল, তো ক্রয়টা ছিল 12,000। যদি মাথার মধ্যে বুদ্ধি না থাকে যে ক্রেডিট থেকে ডেবিট থেকে ক্রেডিট মাইনাস হয়, এখানে হিসাব অতিরিক্ত 2,000 যোগ করতে হবে, তাহলে 12,000 থেকে 2,000 গেলে 10,000 থাকবে, আর নাহলে অঙ্ক তুমি মিলাইতে পারবে না, অঙ্ক হবে না। এই তিনটা অবজেক্টিভের কোনো একটা অবজেক্টিভই তুমি করতে পারবা না। তারপরে প্রশ্নে চেয়েছে এটা একটা ব্যাংক হিসাব, আর এই জেরটা ক্রেডিট জের, প্রশ্নে তোমার কাছে চেয়েছে এই জেরটা কোন ধরনের জের, এটা ব্যাংকে জমা, হাতে নগদ, ব্যাংক জমাতিরিক্ত, ক্রয় হিসাব, এটা কি ক্রয় হিসাবের জের না ব্যাংক জমাতিরিক্ত, তাহলে আমরা জানি ব্যাংকে যদি ক্রেডিট জের শো করে তাহলে সেটা ব্যাংক জমাতিরিক্ত, তাহলে সেটা অবশ্যই ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে, এন্ট্রিটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আরো কিছু অঙ্কে যাই। অবজেক্টিভ গুলিকে ভয় না পেয়ে তোমরা অবজেক্টিভ গুলি দেখবা, বিভিন্ন প্রশ্ন থেকে অবজেক্টিভ গুলি সমাধান করবা, সংগ্রহ সমাধান করবা, ভয় পেলে অঙ্কগুলি সমাধান হবে না, অথবা এই ন্যাকড়াটা ধুইয়া শুকাইয়া মুছলেও কিন্তু বোর্ডটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে আসতেছে এএসআই, আই এ এস ই এস সি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটিতে কোন দুইটার সুনির্দিষ্ট ছক দেওয়া আছে, এক জাবেদা, দুই খতিয়ান, 3 রামেল।
তোমরা জানো বইয়ে পরিষ্কার লেখা আছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে রেওয়া মিলের সুনির্ধারিত কোনো ছক নাই। রেওয়া মিল সাধারণত দুইটা ফরম্যাটে করা হয়। এই একটা ফরম্যাট এভাবে ডেবিট ক্রেডিট একটা ফরম্যাটে করা হয়, অথবা এখানে এইভাবে ক্রমিক তারপরে দুইটা টাকার কলাম দিয়ে এই ফরম্যাটে রেওয়া মিল করা হয়। কিন্তু আন্তর্জাতিক হিসাব মান রেওয়া মিলে কোনো ফরম্যাট দেয়নি। তাহলে কোনটার ফরম্যাট দিয়েছে? অবশ্যই জাবেদা এবং খতিয়ানের ফরম্যাট দিয়েছে। জাবেদার স্বতঃসিদ্ধ জাবেদার কলামে কোনো চেঞ্জ নাই। জাবেদার কলামগুলি তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এগুলো দেওয়া আছে। আর খতিয়ানের দুইটা ছক দেওয়া আছে। খতিয়ানের দুইটা ছক, তুমি যে কোনো একটা ছক যা মিলে আমি যেটা দেখাইলাম এভাবে একটা ছক দেওয়া আছে। এভাবে তারিখ, এটা একটা ছক, এটাকে বলা হয় টি ছক। একটা ছক, এটাকে বলা হয় টি ছক। হ্যাঁ, এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। এটা মিডল, এখানে হবে তারিখ, এখানে তারিখ, তারপরে বিবরণ আর জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ক্রেডিট টাকা। আর আরেকটা চলমান যে ছক একটু আগে যেটা তোমাদেরকে আমি ব্যাংক হিসাবে দেখাইছিলাম, এটা এইভাবে এটা হলো চলমান জের ছক। এই খতিয়ানের দুইটা ছকই অ্যালাউড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এর মধ্যে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত হলো চলমান জের ছকটাই সহজ, এবং চলমান জের ছকে তোমরা অঙ্ক করবা, এটা জায়গা কম নেয়, আর ব্যালেন্স সিডিবিডি করতে হয় না, সময়ও কম লাগে। সেজন্য আমি মনে করি তোমরা এই ছকটা না করে এই ছকটা করবা। আর একটা অঙ্কেতে যাই। আর আমাদের বারে বারে একটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হলো যে আমরা ওই সমস্ত অবজেক্টিভগুলি আলোচনা করছি যে সমস্ত অবজেক্টিভগুলি তোমাদের পরীক্ষার শর্ট সিলেবাসে রয়েছে। এটা এবার একটা আলোচনা প্রশ্ন, স্বপ্ন ট্রেডার্স এর হিসাব রক্ষক পুরাতন আসবাবপত্র বিক্রয়কে ভুলবশত বিক্রয় হিসাব দ্বারা ক্রেডিট করেছেন। প্রশ্ন, এখন আমরা যেটা জানতে চাই, উপযুক্ত লেনদেনগুলির ক্ষেত্রে কোন জাবেদাটা প্রযোজ্য হবে। এখানে একটা ভুল হয়েছে, ওনারা বলে দিয়েছে ভুলবশত বিক্রয় হিসাব দ্বারা ক্রেডিট করেছেন পুরাতন আসবাবপত্র বিক্রয়।
আসবাবপত্র বিক্রয়, সে আসবাবপত্র ব্যবসায়ী না, তাহলে আসবাবপত্র বিক্রয় করেছেন কিন্তু সে সাধারণ বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিয়েছে। তাহলে এটার জন্য কোন ধরনের জাবেদা প্রযোজ্য হবে? প্রশ্ন করেছে যে কোন ধরনের জাবেদা প্রযোজ্য। এটার জন্য সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সংশোধনী জাবেদা, এই চারটা জাবেদার মধ্যে কোন জাবেদাটা এই লেনদেনটা সঠিক করার জন্য প্রযোজ্য হবে? তাহলে এটার জন্য হবে সংশোধনী জাবেদা। আর যে ভুলটা হয়েছে এটা হলো লেখার ভুল, যে ভুলটা হয়েছে এটা হলো লেখার ভুল, যে ভুলটা হয়েছে এটা লেখার ভুল। আর যে জাবেদা দিয়ে এই ভুলটা সংশোধন করা হবে সেই জাবেদাটার নাম সংশোধনী জাবেদা। আর আরেকটা প্রশ্ন হতে পারে যে জাবেদাটা তাহলে কি হবে? জাবেদাটা হবে বিক্রয় হিসাব ডেটার, বিক্রয় হিসাব ডেটার, আসবাবপত্র হিসাব ক্রেডিটার, আসবাবপত্র হিসাব ক্রেডিটার, বিক্রয় হিসাব ডেটার, আসবাবপত্র হিসাব ক্রেডিটার। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল জাবেদার শ্রেণী বিভাগ। আমি মনে করি অ্যাসাইনমেন্টটা যুগোপযোগী ছিল, কারণ সেখানে জাবেদার যে অনেকগুলি প্রকারভেদ আছে, ক্লাসিফিকেশন আছে, সেটা তোমরা সেখান থেকে শিখতে পেরেছ। এবার আরেকটা অবজেক্টিভ প্রশ্ন আমি উঠাবো, সেটা বলা হচ্ছে নগদান বই হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও কোনটির মতো কাজ করে? নগদান বই হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও কোনটির মতো কাজ করে? আমি কতগুলি বইয়ের নাম লিখতেছি। সহকারী বই, সহকারী বই 2 নাম্বার, রামিল, রামিল 3 নাম্বার, পাকা বই, পাকা বই 4 নাম্বার, চূড়ান্ত বই, চূড়ান্ত বই। এখানে প্রথমেই কথাটা বলে নিচ্ছি, নগদান বই, নগদান বই ইংরেজিতে বলা হয় ক্যাশ বুক। প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটা প্রচলিত বাক্য তোমাদের বইয়ে ছিল, সেটা হলো নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই, নগদান বই জাবেদা ও খতিয়ান উভয়ই। একটা বাক্য, একটা সেন্টেন্স তোমরা এই বইয়ের মধ্যে পড়ে থাকবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে ক্যাশ বই জাবেদা এবং খতিয়ান, আর খতিয়ান হলো হিসাবের পাকা বই, খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। সেই জন্য নগদান বই যদিও হিসাবের প্রাথমিক বই, কিন্তু এটার ফলাফলটা খতিয়ানের মতো। যেহেতু নগদান বই জাবেদা খতিয়ান উভয় এটা আলোচনা করে, শুধু নগদান বই রাখলে নগদ নামের খতিয়ানটা আর রাখার প্রয়োজন হয় না। সুতরাং এটা হিসাবের পাকা বই হিসাবে কাজ করে, হিসাবের চূড়ান্ত বই নামে কোনো বই নাই। আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করব, সেটা হলো অঙ্কটা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আমাদের হাতেও তেমন সময় নাই। মূলধন
এক নম্বরে মূলধন ধরো XYZ কোম্পানি মূলধন 2 লাখ, মূলধন 2 লাখ, নিট মুনাফা 60,000, নিট মুনাফা 60,000, সাধারণ সঞ্চিতি 12,000, তারপর আয়কর 22,000, তারপরে পণ্য উত্তোলন 20,000, পণ্য উত্তোলন 20,000। প্রশ্নে বলা হয়েছে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? মালিকানা সত্ত্বের 1 নম্বর প্রশ্ন, মালিকানার পরিমাণ কত? ওই কত? ওনার সিকিউরিটির পরিমাণ কত? তো ওনার সিকিউরিটির পরিমাণ হবে 2 লাখ যোগ 60,000 যোগ সঞ্চিতি 12,000 বিয়োগ উত্তোলন 2টা, 1 নম্বর 22,000, 2 নম্বরে হলো 20,000। এই দুইটা যোগ বিয়োগ করলে যা হয় 2,72,000, 2,72,000 বিয়োগ 42,000, তাহলে 2,30,000। এটা হলো মালিকানা সত্ত্ব। প্রশ্নে বলা হয়েছে কারণ মূলধনের সাথে নিট লাভ আর সাধারণ সঞ্চিতি যোগ হয় আর এই দুইটা বিয়োগ হবে। আয়কর এবং পণ্য উত্তোলন, মালিকের পার্সোনাল খরচ, এই দুটা বিয়োগ হবে। তারপরে তাহলে আমরা ওনার সিকিউরিটি পাবো বা মালিকানা সত্ত্ব পাবো। তারপরে প্রশ্নে বলা হয়েছে উত্তোলনের পরিমাণ কত? উত্তোলনের পরিমাণ এই দুইটা যোগ করলে যা হয় সেটাই উত্তোলনের পরিমাণ। উত্তোলনের পরিমাণ হলো 42,000। আরেকটা প্রশ্ন হতে পারে, আমরা জানি যে উত্তোলন হিসাবে আরো একটা দফা আসে, সেটা হলো জীবন বীমার প্রিমিয়াম, অথবা ছেলের, মেয়ের বা পরিবারের কারো জীবন বীমার প্রিমিয়ামও যদি দেওয়া হয় তবুও সেটা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বাদ যাবে আর উত্তোলন হিসাবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় এবং শ্রোতা কারোর জন্য অপেক্ষা করে না। আজকে আমাদের হাতের যে সময় ছিল সে নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এবার আমরা আজকে অঙ্ক ক্লাস এখানেই শেষ করব। আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই অঙ্কগুলি, অবজেক্টিভগুলি তোমাদের বিভিন্ন গাইড বই, সাপ্লিমেন্ট এবং টেস্ট পেপারে দেওয়া আছে। তোমরা 2020 সালের পরীক্ষা হয়েছে, 2020 সালে অবজেক্টিভ প্রশ্নগুলি দেখবা, 2019 সালের প্রশ্নগুলি দেখবা। আমরা গতানুগতিক ভাবে একটা প্রশ্নের ক্রম এইভাবে নির্ণয় করতাম যে 21 সালের পরীক্ষার্থীদের জন্য 19 সালের প্রশ্নগুলি ইম্পর্টেন্স, অর্থাৎ 17, 19, 21, আবার 18, 20, 22, এভাবে আমরা একটা ক্রম নির্ণয় করতাম। তো বর্তমান সময়ে সেটা আর মনে হয় না কাজ করবে। এবার আমরা 20 সাল, তারপর 19 সাল, 18 সাল, এই সাল তিনটার অবজেক্টিভ প্রশ্নগুলি অবশ্যই আমাদের সলিউশন করতে হবে এবং আমাদের সমাধান করে এগুলো শিখে নিতে হবে। তাহলে আমি মনে করি এই পরীক্ষার অঙ্কগুলি কমন পড়বে। অন্তত 3টা সালের প্রশ্নগুলি আমাদের সলিউশন করা প্রয়োজন। তোমরা বাসায় অঙ্কগুলি সলিউশন করবে। যে কোনো সমস্যা সমাধানের জন্য সরাসরি আমার সাথে ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করে সমস্যার সমাধান করে নিতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আর এই করোনা নামক মহামারীর সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। প্রয়োজন না হলে ঘরের বাইরে হওয়ার প্রয়োজন নাই। সবাই সুস্থ থাকো, আল্লাহর কাছে দোয়া করি। এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই
কলেজের ক্লাসের জন্য কি আবার ওই রয়ে যাইতে হইব? এটা বন্ধ করে দাও। আচ্ছা তাদের বোর্ডটা কেমন বিশ্রী আছে বুঝে ভাবটা নষ্ট হয়ে যাবে। কি হতো, আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছি তোরা কাজ করতে করতে আমার কলেজের ক্লাসটা এটাতে করবো না ওইটাতে 35 ক্লাস সাড়ে শেষে বন্ধ করবো। এটা তো করতাম, এটা তো বলা ছিল না স্যার ওইটা সেটের সমস্যা আছে। আরে আল্লাহ রে একটা সেট করতে কত নম্বর আইলো